Hello guys, welcome back to my channel, The Fulfilment. আমি আসিক ইকবাল। আজকে আলোচনা করব এডমান্ড স্পেন্সারের উপর। এডমান্ড স্পেন্সার এলিজাবেথান যুগে একজন বিখ্যাত কবি ছিলেন। যে এডমন্ড স্পেন্সারের কবিতা ইংলিশ অনার্সে সিলেবাসে আছে বিভিন্ন ইউনিভার্সিটি। শুধু তাই নয়, এডমন্ড স্পেন্সার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটা পাঠ্য বিষয়। যে সকল বিশ্ববিদ্যালয়ে ইংলিশ অনার্সে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সিলেবাসে আছে তাদের আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শুধু তাই না, অন্যান্য ছাত্রছাত্রী যারা ইংরাজি সাহিত্য নিয়ে পড়ছো তাদের কাছেও এই ভিডিওটি খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে, কারণ আমরা এই ভিডিওয়ে শুনতে চলেছি এডমান্ড স্পেন্সারের সাহিত্য কীর্তি, তার কন্ট্রিবিউশন এবং ইংরাজি সাহিত্যে কেন এডমান্ড স্পেন্সার উল্লেখযোগ্য জায়গা দখল করে আছেন। তাহলে চলো, তবে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ রাখবো, those who have come for the first time, please subscribe my channel, The Fulfilment. তাহলে আমরা আলোচনা শুরু করি। আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে যে 15 মার্কসের কোশ্চেন, সেই কোশ্চেনটা কিভাবে উত্তর লিখব সেটিও আলোচনা করে শোনাবো। তাহলে প্রথমে আমরা চক আউট করে নেব এডমান্ড স্পেন্সারের উপরে আমরা নোটটা কিভাবে তৈরি করব। এডমান্ড স্পেন্সার 1552 or 1553 to 1599, মানে 1552 বা 1553 তার জন্ম সাল নিয়ে একটু কনফিউশন আছে, এবং মারা গিয়েছিলেন 1599 খ্রিস্টাব্দে। মাত্র 46 বা 47 বছর বেঁচে ছিলেন। আমরা এই এডমান্ড স্পেন্সারের উপরে আলোচনা করতে গেলে বা তার উপরে লং কোশ্চেন, এসে টাইপ কোশ্চেনের উত্তর লিখতে গেলে যেগুলো আমরা তুলে ধরবো বা আলোচনা করব বিষয়গুলি কি। প্রথমে আমরা লিখবো ইন্ট্রোডাকশন, যে পিরিয়ড অফ হিজ অ্যারাইভাল, তিনি কোন পিরিয়ডে, ইংরাজি সাহিত্যের কোন পিরিয়ডে, কোন যুগে তিনি আবির্ভূত হয়েছিলেন। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা উল্লেখ করব যে এমন একটা পিরিয়ড যখন রেনেসান্স এবং রিফরমেশন এই দুটো স্পিরিটের মেলবন্ধন করার চেষ্টা তার ওয়ার্কসের মধ্যে, তার লিটারারি ওয়ার্কসের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে হি অ্যারাইভড এট দ্য ভেরি ক্রুশিয়াল মোমেন্ট when English poetry was enveloped by the overfamed quaintness. তাহলে আমরা এই বিষয়ে আমরা আলোচনা করব। তারপরে হিজ ইন্ডিভিজুয়ালিটি, তার নিজস্বতা, তিনি ইংরাজি সাহিত্যে নতুন কি জিনিস আনলেন, ইংরাজি পাঠকদের জন্য কি কি উপস্থাপন করলেন, তার লিটারারি কন্ট্রিবিউশন গুলো কিরকম ছিল, তার ভাস্টনেস কিরকম ছিল। He is the first English poet to mark out a new path, to bequeath a living influence for the future generations. তাহলে এই বিষয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব হিজ লিটারারি ওয়ার্কস। এবার তার সাহিত্য যে কীর্তি, তার কর্মগুলো আমরা কয়েকটা ভাগে ভাগ করব। রেনেসান্স স্পিরিট, কারণ তার লেখালেখির মধ্যে দুটি সত্তা আমরা দেখতে পাই, রেনেসান্স স্পিরিট, রেনেসার সত্তা, এক্সুবেরেন্স, এবং রিফরমেশন স্পিরিট বা রিফরমেশনের যে এথিক্যাল স্পিরিট সেটা দেখতে পাই। আবার এই দুটিরই মেলবন্ধনও খুঁজে পাই রেনেসান্স এন্ড রিফরমেশন স্পিরিট তার লেখার মধ্যে। এবং অবশেষে আমরা কনক্লুশন টানবো যে হি ওয়াজ নট অনলি গ্রেট পোয়েট বাট অলসো হি ওয়াজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য এজ। তাহলে এই বিষয়গুলো যদি আমরা আলোচনা করি বা তুলে ধরি তাহলে স্পেন্সার সম্পর্কে একটি সামগ্রিক আইডিয়া আমাদের হতে পারে, ছাত্রছাত্রীরা উপকৃত হবে। তাহলে দেখো, রেনেসান্স স্পিরিটের তার কাজগুলো কি ছিল? প্যাস্টোরাল পোয়েট্রি, উদাহরণ কি? দ্য শেফার্ডস ক্যালেন্ডার। ওড লিখেছিলেন যার মধ্যে রেনেসান্স স্পিরিট বা এক্সুবেরেন্স পরিলক্ষিত হয়। এপিথালামিয়ান এবং
Prothalamion, দুটি স্পাউজাল ভার্স। আর কি লিখেছেন? সনেটস লিখেছেন, যেমন সনেট সিকোয়েন্স অ্যামোরেটি, যার মধ্যে 88 লাভ সনেটস, 88 লাভ সনেটস। এবার এখানে একটু জানার প্রয়োজন আছে যে হোয়াট ইজ সনেট এন্ড হোয়াট ইজ সনেট সিকোয়েন্স। এ সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইনস রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। তাহলে সনেট হলো 14 লাইনের একটি কবিতা যার ছন্দ আয়াম্বিক পেন্টামিটার। কিন্তু সনেট সিকোয়েন্স কি? এ কালেকশন অফ সনেটস। ওকে, তাহলে অ্যামোরেটটি হলো এ কালেকশন অফ সনেটস। রিফরমেশন স্পিরিট আমরা পাই তার স্যাটায়ার, তার বিখ্যাত স্যাটায়ার মাদার হুবার্ডস টেল, মাদার হুবার্ডস টেল এই বইতে। এরপরে দেখতে পাই রেনেসান্স এন্ড রিফরমেশন স্পিরিট, এই দুটির মেলবন্ধন ঘটিয়েছেন তার সেই বিখ্যাত এপিক দ্য ফেয়ারি কুইন, ফেয়ারি কুইন বইতে, যে বইটা 12টা বইতে 12টা খণ্ডে বিভক্ত। এবং লাস্টলি আমরা কনক্লুশনে বলবো he was the representative of the age. Now let's go to discuss how to answer the university question. Edmund Spenser arrived at the crucial moment of Elizabethan period when English poetry had become enveloped by an overfaint quaintness. তাহলে এডমান্ড স্পেন্সার একটা ক্রুশিয়াল মোমেন্টে এসেছিলেন এলিজাবেথান পিরিয়ডে। He fulfilled the demands for homelier things. খুব পরিচিত বিষয় নিয়ে তিনি লেখালেখি করতেন and effected a compromise between the spirit of Renaissance and that of the Reformations. আর তিনি কি করলেন? রেনেসাঁস স্পিরিট যেটা এক্সিউবারেন্স ছিল এবং রিফরমেশন স্পিরিট, এথিক্যাল স্পিরিট, এই দুটি মেলবন্ধন ঘটালেন। নেক্সট প্যারা। Spenser is the first great English poet to mark out new path, যে নতুন পথ দেখালেন। টু bequeath, যিনি একটা উইল করে গেলেন, এ লিভিং ইনফ্লুয়েন্স টু ফিউচার জেনারেশন, আগামী প্রজন্মের জন্য। His poems record almost all the manifestations of poetic quality, যে কাব্যিক যে গুণগুলো, সব ধরনের গুণ তিনি প্রকাশ করেছেন তার কবিতায়। মিউজিক্যাল ক্যাডেন্স, সুরধ্বনি, স্ট্রাইকিং ইমেজেস, চমৎকার চিত্রকল্প, রিচ ইভোকেটিভ ভার্বাল স্ট্রাকচার অ্যান্ড ভিভিডলি কমিউনিকেটেড ইমোশন, প্রাণবন্ত আবেগ। Spenser's poetry is again carefully executed. তার কবিতাগুলো খুব সযত্নে লেখা হয়েছে and covers major kinds, এবং সব ধরনের ভাগ তিনি উপস্থাপন করেছেন। সেগুলো কি? প্যাস্টোরাল, কোনো গ্রামীণ চিত্র, গ্রামের প্যাস্টোরাল দৃশ্য নিয়ে তিনি লিখেছেন। এপিক, মহাকাব্য লিখেছেন। লিরিক লিখেছেন, ওড, সনেট অ্যান্ড স্যাটায়ার। It manifests range and variety of skills exercised in traditional and conventional modes. তাহলে তার কার্যকারিতার যে ভ্যারাইটিস তিনি তুলে ধরেছেন। নেক্সট, এবার আমরা এক এক করে তার যে বোর্ডে যেগুলো বলেছিলাম কার্যগুলো, ওয়ার্কসগুলো তুলে ধরব। Spenser's first significant work, The Shepherd's Calendar, is modeled upon the artificial pastoral poetry. It contains a series of 12 eclogues. এটির মধ্যে আছে 12টা চিত্রপঞ্জি, one for each month by the calendar year, telling about the unrequited love of one Colin Cloud. Unrequited love তুলে ধরেছেন কলিন ক্লাউডের। For his Rosalind, কার জন্য? রোজালিন্ডের জন্য। Through the eclogues, এই চিত্রপঞ্জির মাধ্যমে Spenser describes political conditions, makes religious comments and eulogizes patrons. পলিটিক্যাল অবস্থা তুলে ধরেছেন, রিলিজিয়াস কমেন্টস করেছেন, ধর্মীয় মন্তব্য, এবং তার পৃষ্ঠপোষকদের ইউলোজাইজ, প্রশংসিত করেছেন। But more important is that Spenser reads the poetical diction of foreign elements and restores the rustic speech
উইথ চসারিয়ান ভিগার অ্যান্ড ভাইটালিটি। তাহলে সবচেয়ে বড় যে কাজটি করলেন, কি করলেন স্পেন্সার, যে পোয়েটিক্যাল ডিকশন অফ ফরেন এলিমেন্টস, যে বিদেশি ভাষার শৈলী কাব্যে কবিতায় সেটাকে বর্জন করে তিনি নিয়ে এলেন চসারিয়ান ভিগার, মানে একেবারে আমাদের রাষ্ট্রিক স্পিচ, দেশীয় স্টাইল। Ruskin hailed its genuine lyrical quality as the first unequivocal appearance of lyric genius in the Elizabethan song. Elizabethan song এ লিরিক জিনিয়াসের একটা সুন্দর উপস্থাপন। His short lyrics fully express the lyrical genius of the English Renaissance. লিরিক্যাল জিনিয়াস গুলো আমরা দেখতে পাই, তিনি যে ওডগুলো লিখেছিলেন কি কি। His Epithalamion is by common consent the noblest wedding hymn, মানে বিবাহ সংক্রান্ত সঙ্গীত in the language. Here he shows a mature range of a new and distinctive poetic voice. তার ম্যাচুরিটিটাকে শো করেছেন। I unto myself will sing, says he, but the song has been his most universal passport. তার সার্বজনীন দলিল হয়ে দাঁড়িয়েছে to posterity, উত্তর পুরুষদের জন্য। His other spousal verse, বিবাহ সংক্রান্ত অন্যান্য কবিতার মধ্যে Prothalamion is rich with smooth images and harmonious line, যে তার মধ্যে সুন্দর সুন্দর স্মুথ ইমেজ চিত্রকল্প আছে, হারমোনিয়াস লাইনস আছে। In Amoretti, a series of 88 love sonnets in Petrarchan model, যার মধ্যে 88টা লাভ সনেট যেটা পেট্রাকান মডেলে লেখা, describes the progress of his own courtship. The sonnet, unique in their purity and quiet tone, have enriched the Elizabethan lyrical heritage. এর সনেটগুলো এলিজাবেথান হেরিটেজটাকে আরো সমৃদ্ধশালী করেছে। এতক্ষণে তাহলে আমরা আলোচনা করছিলাম তার কোন কাজগুলোর মধ্যে রেনেসান্স স্পিরিট, দ্যাট ইজ নবজাগরণের সত্তা প্রকাশিত হয়েছিল, সেগুলো আলোচনা করলাম, প্যাস্টোরাল, ওড, সনেট। এবার আলোচনা করব রিফরমেশন স্পিরিট, যে লেখার মধ্যে প্রকাশ করেছেন তার স্যাটায়ার, মাদার হুবার্স টেল, সেই সম্পর্কে। While all this glow in the brilliant light of the Renaissance, the Reformation spirit is reflected in the way Spenser satirizes in heroic couplets the customs of the court, agricultural and social manners, and even imperial mood in his satire Mother Hubbard's Tale. তাহলে তার স্যাটায়ার, ব্যঙ্গাত্মক যে লেখা মাদার হুবার্স টেল, তার মধ্যে তৎকালীন সামাজিক, কৃষিগত বা কাস্টমস অফ দ্য কোড, সেই প্রসঙ্গে তিনি যে মন্তব্য করেছেন, সমালোচনা তুলে ধরেছেন, সেইগুলো হিরোইক কাপলেটসে লেখা। তাহলে মাদার হুবার্স টেল এ বিউটিফুল স্যাটায়ার। এখন আলোচনা করব রেনেসান্স অ্যান্ড রিফরমেশন স্পিরিট দুটি কম্বাইন হয়ে যে লেখায় প্রকাশ পেয়েছে। স্পেন্সার however achieves almost a perfect blend between the Renaissance exuberance and the Reformation restraint in his monumental, তার সেই স্মারক, incomplete masterpiece The Faerie Queene. তার ইনকমপ্লিট মাস্টারপিস যেটা পরে পাবলিশ হয়েছে, সেই The Faerie Queene, conceived in a grand scale on the model of the Italian romantic epics. ইটালিয়ান রোমান্টিক এপিকের মডেলে ভিত্তি করে লিখেছেন। It runs to 12 books, each dealing with the adventure of a particular knight representing some virtue. তাহলে 12টা বইয়ে প্রত্যেকটিতে একটা নাইট, মেডিয়েভাল যুগের যে নাইটের কথা তোমরা শুনেছো, সেই নাইটের বীরত্ব কাহিনী তুলে ধরা হয়েছে। The Faerie Queene is not simply a romance, but a didactic romance. তাহলে এটা শুধু রোম্যান্স না, ডাইডাক্টিক রোম্যান্স, প্রচারধর্মী রোম্যান্স। The poet uses the story as the vehicle of conveying his lesson. গল্পগুলো তুলে ধরেছেন কবি তার বার্তা, তার মেসেজ পাঠকের কাছে তুলে ধরার জন্য। He carries out his purpose
by turning it out into allegory. Allegory-তে রূপান্তর করেছেন তার উদ্দেশ্য সফল করার জন্য। On the virtue and vices of the time and the people. সেই যুগের এবং সেই সময়কার মানুষের ভার্চু, গুণ বা ত্রুটিগুলো তুলে ধরেছেন অ্যালিগরির মাধ্যমে। In the preface of the poem, Spenser states his purpose to Raleigh. Sir Walter Raleighর কাছে যে বলেছেন, কি বলেছেন? As to fashion a gentleman's, but the constant intrusion of the symbolism sadly hampers the human interest of the poem. কিন্তু অতিরিক্ত সিম্বলিজমের ব্যবহার এর হিউম্যান ইন্টারেস্টটা অনেকটা কমিয়ে দিয়েছে। এবার আমরা আলোচনা করব যে এই ফেয়ারি কুইনের যে স্টাইল, তার যে ইনোভেটিভ অ্যাপ্রোচেস সেইগুলো। বাট দ্য ফেয়ারি কুইন ইজ নট ইম্পর্টেন্ট ফর ইটস স্টোরি এলিমেন্ট। শুধু এই গল্পের জন্য এটা বিখ্যাত নয়। ইট ইজ এ ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ইংরাজি সাহিত্যে একটি ল্যান্ডমার্ক ফর ইটস ভলাপচুয়াস স্টাইল। এর ইন্দ্রিয় গ্রাহ্য মানে ইন্দ্রিয় সংক্রান্ত যে স্টাইল, অ্যাজ অ্যালবার্ট সেজ, অ্যালবার্ট যে কথা বলেছেন, ফর বিউটি লং অ্যান্ড richly wrought, for subtle and sustained melody, for graphic word picture, and for depth and magical word and color of atmosphere, the poem stands supreme in English. It has made a lasting contribution to the succeeding generation of poets. পরবর্তীকালের কবিদের উপরে যার প্রভাব আমরা পরিলক্ষিত হতে দেখি। Spenserian stanza, Spenser's greatest contribution in English versification. ইংরাজি ছন্দবিন্যাসে নতুন তিনি স্ট্যাঞ্জার আবির্ভাব ঘটালেন, যাকে আমরা স্পেনজারিয়ান স্ট্যাঞ্জা বলি। With its complicated rhyme suits the interwoven harmony of the style. The stanza exercised the deepest fascination of the romantic poets. It was admirably used by Thomson. কবি থমসন তিনি ব্যবহার করেছেন প্রি রোম্যান্টিক পোয়েট তার ক্যাসেল অফ ইন্ডোলেন্স এই বইতে, বাই কিডস ইন দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস কবিতায়, বাই শেলি দ্য রিভোল্ট অফ ইসলাম এই বইতে, অ্যান্ড বাই বাইরন ইন চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ। দ্য স্পেনজারিয়ান স্ট্যাঞ্জা রাইটলি সেজ ডেভিস যথার্থই বলেছেন, as a medium for expressing themes unattained either before or since, passed forth into the common heritage as of all verse forms, the most popular English by nature and descent. চার্লস ল্যাম্ব কি বলেছিলেন তার এই সৃষ্টি সম্পর্কে? চার্লস ল্যাম্ব তার এই সৃষ্টি পর্যালোচনা করে বলেছিলেন, rightly called him the poet of poets, কবিদের কবি। তাহলে এবার আমরা কনক্লুশন লিখব, কিভাবে লিখব সেটা আলোচনা করি। Spenser thus was not only the greatest non-dramatic poet of his epoch, he was also the most completely representative, সেই যুগের যথার্থ প্রতিনিধি, মানে যুগের সমস্ত কালচার, সমস্ত নিয়ম নীতি তার লেখার মধ্যে প্রকাশিত হয়েছে। His greatest achievement was that he made a harmonious blending, একটা সুন্দর মিশ্রণ ঘটিয়েছিলেন, between classical structure গঠনের সাথে and romantic ideal এবং রোমান্টিক চিন্তাধারা, between the sensuousness of the Renaissance, নবজাগরণের যে ইন্দ্রিয় গ্রাহ্যতা, ইন্দ্রিয় সর্বস্বতা, and the ethical spirit of the Reformation, এবং রিফরমেশন যুগের যে আত্মিক সত্তা, এই দুটির মেলবন্ধন ঘটিয়েছিলেন এডমান্ড স্পেন্সার। তাহলে আমরা এতক্ষণে এডমান্ড স্পেন্সার সম্পর্কে জানলাম, and how to write the answer to the question of history of English literature on Edmund Spenser. So my dear students, I think you have enjoyed the class, and if you enjoy, please like it, write your comment, and those who have come for the first time, please subscribe this channel, The Fulfilment. All the best for you. Thanks a lot.